তিথি, তাড়াতাড়ি তৈরি হয়ে নে মা, মণি কাকিমাদের বাড়ির গণেশ পুজোয় যেতে হবে তো। তুমি যাবে না মা? না রে, আমার তো ঘরে মেলা কাজ পড়ে আছে, তার ওপর চৌধুরীদের বাড়ি যেতে হবে একটু পরে, ওদের বউয়ের স্বাদের অনুষ্ঠানে রান্না করতে হবে, কিছু টাকা বোনাস পাবো, তাই দিয়েই তোর স্কুলের মাইনেটা দিয়ে দেব। আমি কি একা যাব মা? না না, একা কেন যাবি, তোর বাবাও তো যাবেন সাথে। আয় মা, তোকে সুন্দর করে সাজিয়ে দিই একটু। যথাসময়ে বাবার সাথে মণি কাকিমাদের বাড়ি পৌঁছয় তিথি। তিথির বাবা শঙ্কর বাবু, মণি কাকিমা অর্থাৎ সুনয়না দেবীর গাড়ির ড্রাইভার। কিন্তু সুনয়না দেবী এবং পরিতোষবাবু উভয়ই শঙ্করবাবুর পরিবারকে অত্যন্ত সম্মান করেন এবং তিথিকেও স্নেহের চোখে দেখেন। তিথি গিয়ে পৌঁছতেই সুনয়না দেবী হাসি মুখে এগিয়ে এসে তিথির গাল টিপে বলেন, এতক্ষণে আসার সময় হলো? প্রসাদ খেয়ে ওপরের ঘরে যা দেখি, ওখানে রিমি আছে, একটু খেলা কর দুজনে মিলে। শঙ্করবাবু, আপনি বরং আমাদের এই পারিবারিক আড্ডায় একটু যোগ দিন, আসুন এই ঘরে। প্রসাদ খেয়ে তিথি ওপরের ঘরে যায়। সেখানে গিয়েই দেখা হয় রিমির সাথে। সুনয়না দেবী এবং পরিতোষবাবুর একমাত্র মেয়ে হলো রিমি। তিথিরই সমবয়সী সে, কিন্তু ওই যে একটা কথা প্রচলিত আছে না, যে বাবা মা যেমন হবে সন্তানও ঠিক তেমনটাই মানুষ হবে। এই প্রবাদটা কিন্তু সর্বক্ষেত্রে সত্য নয়। পরিবার থেকেই শিক্ষা শুরু হয়, এটা যেমন সত্য, তেমনি এটাও সঠিক যে বাবা মা সুশিক্ষা দিতে চাইলেও সন্তান সবসময় সেই শিক্ষা অন্তরে ধারণ করার মতো মানসিকতা নিয়ে জন্মায় না। ঠিক সেভাবেই সুনয়না দেবী এবং পরিতোষবাবুর উদারতা কখনোই ছুঁয়ে যায়নি বছর দশেকের রিমিকে, বরং এইটুকু বয়সে এই ধনী পরিবারের সন্তান হওয়ার গর্ব তার মনকে আচ্ছন্ন করেছে, যার জন্য সমবয়সীদের ছোট করতেও তার বিবেক এতটুকুও বাঁধে না। রিমির সাথে দেখা হওয়ার পর তিথি একটু মিষ্টি হেসে জিজ্ঞেস করে, কিরে কেমন আছিস? অনেক দিন পর দেখা হলো। তোদের বাড়ির সামনে গণেশ পুজোর মণ্ডপটা দেখলাম, সত্যি সাজানোটা খুবই সুন্দর হয়েছে, আর গণেশ ঠাকুরকে তো দারুণ দেখাচ্ছে। কিন্তু এত কিছুর পরেও তুই আমার মায়ের দেওয়া সেই আগের বছরের পুজোর জামাটা পরেই চলে এলি? অবজ্ঞার সুরে রিমি বলে ওঠে। একটা সরল প্রশ্নের উত্তরে আচমকা এমন বাঁকা মন্তব্য শুনে একটু থতমত খেয়ে যায় তিথি। রিমির অন্যান্য বন্ধুরা মুখ টিপে হাসছে। একমাত্র রিমির মাস্তুতো বোন কথা এগিয়ে এসে বলে, এমন করে কেন বলছিস দিদি? জামাটা তো বেশ পরিষ্কার, আর তিথি দিদিকে ফ্রকটা পরে বেশ সুন্দর দেখাচ্ছে। বোন, তুই থাম। আমার স্কুলের বন্ধুদের কাছে আমার একটা প্রেস্টিজ আছে, বুঝলি? আর তাছাড়া তিথি তো আমার ক্লাসমেটও নয়, ড্রাইভার কাকার মেয়ে। যাই হোক, তোর প্রসাদ খাওয়া হয়ে গেলে তুই আসতে পারিস রে তিথি, পারলে একটু প্রসাদ নিয়েও যাস, এমন খাবার তো রোজ রোজ পাওয়া যায় না। লজ্জায় অপমানে দু চোখ ভরা জল নিয়ে তিথি সেখান থেকে বেরিয়ে যায়। পেছন থেকে মণি কাকিমা ডাক শুনেও না শোনার ভান করে বাবাকে বলে বাড়ির পথে হাঁটা দেয় সে। আজ তার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। সে তো নিজে যেচে রিমিদের বাড়ি যেতে চায়নি, তাকে নিয়ে যাওয়া হয়েছে। আর সবার বাবা মায়ের সামর্থ্য সমান তো হয় না। রিমি কেন এগুলো বোঝে না? এভাবে সবার সামনে ওকে অপমান করে কি আনন্দ পেল রিমি? এইসব চিন্তায় মন ভার হয়ে আসে তিথির। রিমিদের বাড়ির থেকে তিথির বাড়ির পথ 1 ঘন্টার রাস্তা। পথে বেশ ক্লান্ত হয়ে তিথি বসে পড়ে সামনের এক মিষ্টির দোকানের সামনে। এই মিষ্টির দোকানটি এই এলাকার বেশ নামকরা দোকান, কিন্তু মিষ্টির দাম অনেক বেশি। তিথির খুব ইচ্ছে করে ওই দোকানের বিখ্যাত গোলাপজাম আর ঘিয়ের লাড্ডু খাওয়ার, কিন্তু পয়সার অভাবে ইচ্ছেটাকে মনের মধ্যেই পুষে রাখে সে। বায়না জিনিসটা ছোট্ট থেকেই তিথির অভিধানে ছিল না কখনোই। হঠাৎই একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসে তিথির কানে, এইখানে একা একা বসে আছো যে? তিথি ঘাড় ঘুরিয়ে দেখে একটা বাচ্চা ছেলে
বয়স 7-8-এর বেশি নয়। হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। এমনিই বসে আছি। এই পৃথিবীতে কোনো কিছুই তো এমনি হয় না, সব কিছুর পেছনেই কারণ আছে। তুমি সুখী হলেও তার পেছনে কারণ থাকে, আবার দুঃখী হলেও তার পেছনে কারণ আছে। বাবা, তুমি কত জানো! হেসে ওঠে তিথি। রিমিদের বাড়িতে তোমায় দেখেছিলাম। রিমি তোমার সাথে মোটেও ভালো ব্যবহার করেনি, তবে তোমার দুঃখ পাওয়ার পেছনেও কারণ আছে। কি কারণ শুনি? তিথি জিজ্ঞাসা গলায় বলল। এই যে আমার সঙ্গে দেখা হলো তোমার, আর আমি আজ থেকে তোমার বন্ধু হলাম, এটাই কারণ। কথাগুলো শুনে তিথি খিলখিল করে হেসে ওঠে। এরপর নিজেকে সামলিয়ে বলে, সে তো বুঝলাম, কিন্তু তুমি তো রিমির বন্ধু মনে হয়। আমরা তো বেশ গরিব গো। রিমি আবার গরিবদের পছন্দ করে না। তা তুমি সত্যিই আমার বন্ধু হবে? কে বলেছে আমি শুধু রিমির বন্ধু? আমি সবার বন্ধু। যে আমায় মন দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই সব সময়। সে বুঝলাম, কিন্তু আমি আবার তোমায় ডাকলাম কখন? তুমি তো রোজই আমায় ডাকো। রিমিরা বড়লোক হলে কি হবে, ওরা তো তোমার মতন এত ভালোবেসে আমায় ডাকেই না। তুমি কত ভালোবাসো আমায়, তাই তো তোমার কাছে এসেছি। পয়সা থাকলেই কি কেউ বড়লোক হয় নাকি? মন থাকতে হয় গো, মন। ছোট্ট ছেলেটির মুখে এমন পাকা পাকা কথা শুনে তিথি নিজের মনেই হাসে। এরপর বলে, বেশ, তবে আজ আসি। অনেক কিছু শিখলাম তোমার থেকে, কিন্তু আবার কখনো দেখা হলে তোমায় এই দোকানের ঘিয়ের লাড্ডু আর গোলাপজাম খাওয়াবো। আমার বাড়িতেও ছোট্ট গণেশ ঠাকুর আছে, ওকেও দেব। কথা বলতে বলতে হঠাৎ তিথি ভয় পেয়ে যায়। পায়ের কাছে একটা ছোট্ট ইঁদুর ঘোরাফেরা করছে। ছেলেটি দৌড়ে গিয়ে ইঁদুরটাকে কোলে তুলে নিয়ে বলে, চিন্তা নেই, ও কিচ্ছুটি করবে না। তুমি সাবধানে বাড়ি যাও, কেমন? হ্যাঁ গো, তুমিও সাবধানে যেও। বাড়ি ফিরে তিথি ঘরে ঢোকা মাত্রই তিথির মা হাসি মুখে এগিয়ে আসেন তিথির দিকে। একটা মিষ্টির প্যাকেট তার হাতে ধরিয়ে দিয়ে বলেন, এই দেখ, তোর প্রিয় জিনিস, নে, খেয়ে নে দেখি। তিথি দেখলো যে দোকানের সামনে সে বসেছিল সেই দোকানেরই বিখ্যাত সেই ঘিয়ের লাড্ডু আর গোলাপজাম। কিন্তু এগুলো কে দিয়ে গেল? তিথি অবাক হয়ে যায়। মণি কাকিমারা দিয়ে গেল নাকি এটা? আরে না না, একটা বাচ্চা ছেলে এসেছিল, বলল তোর বন্ধু হয় নাকি। রিমিদের বাড়িতে নাকি তোদের বন্ধুত্ব হয়েছে, তা তোর সেই বন্ধু এগুলো দিয়ে গেল আর বলল আগে গণেশ ঠাকুরকে মিষ্টি দিয়ে কিছুটা তোর জন্যে রাখতে। ভালোই হলো, আজ তো এমনিতেই গণেশ পুজো। তিথি স্তব্ধ হয়ে গেল শুনে। ওর মনের মধ্যে সবটুকু ধারণা পরিষ্কার হয়ে উঠল স্ফটিকের মতো। ঠাকুর ঘরে ছুটে গিয়ে গণেশ ঠাকুরের মূর্তির সামনে হাত জোড় করে বসে পড়ে তিথি। ওর দু চোখ ছল ছল করছে। ঠাকুর নিজে এলো, অথচ তিথি চিনতেও পারল না। সত্যিই তো ভগবান শুধু তাদের কাছেই আসেন যারা তাকে ভালোবাসে, সে ধনী হোক বা গরিব। ঈশ্বর হলেন আসলে ভালোবাসার কাঙাল। সময় তিথির চোখ চলে গেল ঠাকুর ঘরের মেঝের দিকে। একটা ছোট্ট ইঁদুর ড্যাব ড্যাব করে চেয়ে আছে ওর দিকে। তবে এখন আর তিথি ভয় পেল না। ওর চোখে মুখে তখন আনন্দের ঝলক।